না ইলেকশন কোন না এটা বিরতির পর দেখছেন দিল্লির রায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ, আমাদের সঙ্গে রয়েছেন অতিথিদের সঙ্গে আপনাদের আরো একবার আলাপ করে দিই। তৌসিফ আহমেদ রয়েছেন আমার সঙ্গে, তৃণমূল সমর্থক রয়েছেন শঙ্কুদেব পান্ডা বিজেপি নেতা রয়েছেন, শুক্লা ভগত শুক্লা আপের পক্ষ থেকে রয়েছেন, অধ্যাপক সুব্রত বাগচিও রয়েছেন আমাদের এই অনুষ্ঠানে। আমি তৌসিফ আপনার কাছেই আসবো। এই যে ফলাফল এবং তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টিকে সমর্থন করেছিল, বক্তব্য ছিল যে আম আদমি পার্টিকেই যাতে জেতানো হয়, ইন্ডি জোটের মধ্যে থেকে কংগ্রেসকে সমর্থন না করে আপকে সমর্থন করা, এবং আপের যা রেজাল্ট, শঙ্কুদার বক্তব্য যে তাহলে তো এর দায় তৃণমূলকেও নিতে হবে, বিজেপির যে বক্তব্য। না দেখুন, ইন্ডিয়া অ্যালায়েন্সের মানে মেইন রিজন ছিল যে স্টেটে যারা বিজেপিকে হারাতে পারবে তাদেরকে সাপোর্ট করা। সো আম আদমি পার্টি ফেভারিট ছিল, এখনও তো রেজাল্ট ডিক্লেয়ার হয়নি। আম আদমি পার্টিকে তাই তৃণমূল সাপোর্ট করেছে, আর আরও ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টিও সাপোর্ট করেছে আম আদমি পার্টিকে। কেন, ও একটা পজিশন ছিল যে দিল্লিতে বিজেপিকে হারাতে পারবে। দেখুন, এখন কথা হচ্ছে যে বিজেপি যেটা করছে সেটা শুধু এক ইলেকশনের ব্যাপার নেই, এর পরেও যখন ইলেকশন হবে সিস্টেমটাকে এত করাপ্ট করে দিয়েছে যে টাকা দিলেই। আসবো আপনার কাছে, আমাদের সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন, সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস নেত্রী। আপনাকে স্বাগত জানাবো সুস্মিতা দি আমাদের এই অনুষ্ঠানে। আপনার কাছে আসবো আমি আমাদের এই আলোচনায়। তৌসিফের কাছে, তৌসিফের বক্তব্য শুনে নিই, তারপর আসছি। তৌসিফ, আমি বলছিলাম যে বিজেপি এখন সিস্টেমটাকে পুরো করাপ্ট করে দিচ্ছে। এর রেপারকাশনটা শুধু এই একটা ইলেকশনে আমরা দেখবো না, এর পরে যতই ইলেকশন হবে সেটাই কি করে সিস্টেম করাপ্ট। আমি বলছি ধৈর্য রাখতে হবে। আমি বলছি কি সিস্টেম করাপ্ট করেছে। আর এখানে নির্বাচন করাপশনে চালায় তৃণমূলের কাছে। করাপশনের মানে দাদা, আপনি হচ্ছেন অ্যাঙ্কার, আপনি ডিবেটটাকে মিডিয়েট করছেন, আপনাকেই একটু কন্ট্রোল করতে হবে। আমি ওনার সময়ে অনেক কথা বলিনি। তুমি যা খুশি বলবে হ্যাঁ, শুনতে হবে ভারতীয় জনতা পার্টি। তৃণমূলের কি ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা শুধু হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের পার্টি, ইন্ডাস্ট্রি থেকে টাকা নিচ্ছে আর ওদেরকে কন্ট্রাক্ট দিচ্ছে। দিল্লিতে ওরা কি করেছে আমি এক্ষুনি বলছি। দিল্লির আগে মহারাষ্ট্র যেটা করেছে সেই আমরা দিল্লিতে দেখছি। প্রশ্ন হচ্ছে যে ফর্ম 17C ডিক্লেয়ার করছে না কেন? আম আদমি পার্টি বারবার বলেছে, রিকোয়েস্ট করেছে ইলেকশন কমিশনকে যে প্রত্যেকটা অ্যাসেম্বলি সেগমেন্টে, প্রত্যেকটা ভোটে কতটা আপনার পোলিং হয়েছে সেই আপনি নাম্বারটা আপনি ওয়েবসাইটে দিয়ে দিন। ও দিচ্ছে না। বাধ্য হয়ে আম আদমি পার্টিকে যে ফর্ম 17C ওরা পেয়েছিল, ওরা ইলেকশন কমিশনের একটা ওয়েবসাইট করে, নিজের একটা ওয়েবসাইট করে ওইখানে পাবলিশ করেছে। কেন? এই ট্রান্সপারেন্সি দরকার। আমরা দেখেছি যে মহারাষ্ট্রতে কি হয়েছে, এখনো কংগ্রেস সেটা প্রোটেস্ট করছে। ওইখানে দেখা গেল যে ভাই যতটা ভোটার লিস্টে নাম নেই ওর থেকে বেশি ওইখানে দেখা যাচ্ছে যে ভাই ভোট হচ্ছে, যত পপুলেশন অ্যাডাল্ট পপুলেশন নেই তো তার থেকে বেশি ভোট হচ্ছে। তার মানে যে কোথাও একটা ইলেকশন আপনার ভোটিং মেশিনকে কোনো একভাবে একটা ম্যানিপুলেট করা হচ্ছে, বা হয়তো বেশি ওইখানে ভোট দেওয়া হচ্ছে। প্রত্যেকবার যখন ইলেকশন হচ্ছে এই কমপ্লেনটা অপোজিশন পার্টি থেকে আসছে, ইলেকশন কমিশনকে বারবার লেখা হচ্ছে, কিন্তু ইলেকশন কমিশন কোনো দায়ী নিচ্ছে না, কোনো জবাব দিচ্ছে না। জবাবদায়ী কি দেবে না, কেন দেবে না? ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টে যে বলছে এটা একটা অভিযোগ, কিন্তু এটার জন্যই যে ইলেকশনের রেজাল্ট এরকম হয়েছে তাই কি আপনি কি তেমন কিছু বলতে চাইছেন? হ্যাঁ, ওটা হতে পারে। একটা কোশ্চেন হচ্ছে যে এটা পসিবিলিটি ইলেকশন ভোটিং মেশিনকে কি আমরা ম্যানিপুলেট করতে পারি কি করতে পারি না। বিজেপি নিজেই এটা একটা পুরো বুক লিখেছে, সুপ্রিম কোর্টের একটা বই লেখা আছে। এটার অভিযোগ তো ধোপে দিচ্ছে না কোথাও। না, প্রশ্ন হচ্ছে ইলেকশন কমিশন সব পোল এজেন্টদেরকে, আম আদমি পার্টির যে পোলিং এজেন্ট আছে ওদেরকে ফর্ম 17C হ্যান্ড ওভার করে দিয়েছে। এটা হচ্ছে পাবলিক ডকুমেন্ট, ওরা পাবলিশও করে দিয়েছে। এর পর্যন্তও কিন্তু দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন ডিক্লেয়ার করছে না। কি ব্যাপার আছে? বেশ, কি সিক্রেসি মেইনটেইন করছে? কি ম্যানিপুলেট হতে পারে? কি ওদের ভয় আছে, কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা তো মানুষদেরকে বলতে হবে যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে, কি ভয় আছে। যখন পাবলিক ডকুমেন্ট অলরেডি ডিক্লেয়ার, ওটা ওরা পাবলিশ করতে চাইছে না কেন?
কি আন্ডারস্ট্যান্ডিং আছে আমি যেটা আমরা শঙ্কুদা- দেখেছি শঙ্কুদা মহারাষ্ট্রতে? উত্তর নেই। শঙ্কুদা কি বলবেন? আচ্ছা, প্রথম বিজেপি কথা নেতা কি হচ্ছে বলছেন? যে আমি দেখছি মানে মার থেকে মাসির দরদ বেশি। আমি দেখছি যে আপ এখনো পর্যন্ত এই কমপ্লেন করেনি কোথাও, আমি দেখিনি এখনো পর্যন্ত কোনো টেলিভিশন চ্যানেলে আসেনি, কোনো অফিসিয়াল রিঅ্যাকশন আসেনি, আপের কোনো ফর্মাল কমিউনিকেশন এই ধরনের কিছু আম আসেনি। আদমি request আরে ভাই করেছে। আমি একটু এতক্ষণ চুপ রিকোয়েস্ট করেছিলাম। করেছে ইলেকশন তাহলে কমিশন ওনাকে অনেকে ছেড়ে দিন। না ওনাকে শেষ করে দিন। ভুল বলছেন। ওনাকে শেষ করে দিন, তাহলে বলুন। ইলেকশন কমিশন ওনাকে শেষ করে দিন, উনি আপ চালাচ্ছেন, উনি আপ না তৃণমূল। হ্যাঁ, আম আদমি তিনি পার্টি কে বলেছে আপ কে তৃণমূল দুটোই হচ্ছে কেলেঙ্কারির নাম। এবার আমার রিকোয়েস্টটা কথা করেছে, শুনুন। বেশ বলুন। কোনো কেউ করেনি, আমি এখনো পর্যন্ত দেখিনি। আপের কোনো কমিউনিকেশন নেই, তৃণমূল লাপাচ্ছে। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে নির্বাচনে হেরে গেলে অভিযোগ করার প্রবণতা তৃণমূল কংগ্রেসের প্রথম নয়, এটা পুরনো রোগ, এবং সেই ধরনের কোনো অভিযোগ থাকলে তারা ইলেকশন কমিশনের সাথে বুঝে নিক। আমার বক্তব্য সেখানে নয়। আমার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেস যেভাবে কোমর বেঁধে দিল্লিতে নেমেছিল এবারে আপকে জেতানোর জন্য, এবং মানুষ যেভাবে প্রত্যাখ্যান করেছে, এবং আমায় মার্জনা করবেন, আমি একাধিক সভা কোট করতে চাই, যেমন সিআর পার্কের সভা, যেমন হচ্ছে করলবাগের সভা, এই সমস্ত জায়গায় তৃণমূলের নেতারা নির্দিষ্ট করে গিয়ে ওখানে দাবি জানিয়ে এসেছিলেন যাতে কোনো মতেই ভারতীয় জনতা পার্টিকে জেতানো না হয়। সেইটার যে উত্তর আজকে দিল্লি দিয়েছে তাতে স্পষ্ট হচ্ছে যে আগামী দিনে পশ্চিম বাংলাতে কোন উত্তর আসতে চলেছে, 26-এর নির্বাচনে কি রিয়াকশন আসতে চলেছে, সেটা দিল্লিতে আজকে মর্নিং সকালবেলা দেখেই বোঝা যাচ্ছে। আপনি এতদিন ধরে রাজনীতি করেন, দিল্লিতে কি উত্তর দিয়েছে তার এফেক্ট এই রাজ্যে কোথা থেকে? দিল্লির বাঙালিরা তো এই রাজ্যে এসে ভোট দিয়ে যাবে না। আগে দিল্লির বাঙালিরা কি এই রাজ্যে এসে ভোট দেখুন, দিয়ে যাবে? নির্বাচনের একটা ফলা আলাদা। এক সেকেন্ড ভারতের আলাদা পৃথিবী তো নয়, আলাদা দেশ তো নয়। ভারতবর্ষের এই রাজ্যে বারংবার এসে প্রচার করে গেছে, ফলাফল পাল্টাতে পেরেছে? হ্যাঁ, কি বলছেন? উদাহরণটা নিয়ে নিন। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ছিল মাত্র 3টে সিট, সেখান থেকে ভারতীয় জনতা পার্টি 75টা আসনে পৌঁছেছে। এবারে লাস্ট লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 90টা, দাঁড়ান, ভারতীয় কমেছে। আরে শুনুন, 90টা সিটে জিতেছে, 121টা মিউনিসিপ্যালিটিতে জিতেছে। কোথায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনার মনে হয় এমনি এমনি জগন্নাথ মন্দির করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় এমনি এমনি মঞ্চে উঠে ভুল হিন্দুদের স্লোগান হচ্ছে। লোকসভা ভোটে যদি দেখেন, লোকসভা ভোটে বিধানসভা কটা জিতেছি আমরা? 2019 থেকে কটা জিতেছি বিধানসভা? 90টা বিধানসভা জিতেছি, 75টা বিধানসভা জিতেছিলাম। আরে ভাই, হিসেবটা বুঝুন, হিসেবটা বুঝুন। রেজাল্ট যেটাই হোক এইভাবে হয় না কখনো। এইভাবে হয় না, মানে এভাবেই হবে। দিল্লির বাঙালি আপনারা শুনুন, পশ্চিম বাংলার শুনুন ভাই, ক্যাম্পেইন তো শুরু হয়েছিল। ওই হিন্দু বিরোধী ক্যাম্পেইন তো শুরু হয়েছিল, কুম্ভের বিরোধিতাও পর্যন্ত শুরু করেছিলেন। দিল্লি ইলেকশনে যাতে ফলাফল অন্যরকম হয়, এই বাংলা থেকে অনেক লোককে উড়িয়ে নিয়ে গেছিলেন প্রচার করাতে, যাতে আটকানো যায়। আটকাতে পেরেছেন? আর আগামী দিনে পশ্চিম বাংলাতেও পারবেন না। একইভাবে চলছে দুটো সরকার, ওখানে মুখ্যমন্ত্রী জেলে, আর এখানে কয়েকদিন পর অনেকে যাবেন, বাকিরা তো কয়েকজন জেলেই আছেন। শিক্ষামন্ত্রী জেলে গেছেন, খাদ্যমন্ত্রী জেলে গেছেন, একই দুটো সরকারের ক্যারেক্টারিস্টিক একই। এই যে কথাটা উনি বলছেন আজকে, তো আমি শুনে আমি ওনাকে প্রশংসা করবো। ভাই এক সেকেন্ড, আমি ওনাকে আমি ওর প্রশংসা করতে বাধ্য হচ্ছি। তার কারণ হচ্ছে ও প্রথম বললো যে কিভাবে ইলেকশন কমিশনকে ম্যানিপুলেট করা যায়। এভাবেই করে পশ্চিম বাংলায়, এভাবেই করেছে। সারা ভারতবর্ষের অন্য জায়গায় জেনুইন নির্বাচন হয়, আর ও প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় কিভাবে ইলেকশন কমিশনকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। তাই তো আমরা বলেছি, ডিএম থেকে শুরু করে এখানকার অফিসারদের অফিসিয়ালি না বদলে সুস্মিতা দির কাছে আসবো। সুস্মিতা দি, এই যে ফলাফল এখনো পর্যন্ত কংগ্রেস খাতাই খুলতে পারেনি, এবং আপের যে খারাপ ফলাফল এখনো পর্যন্ত, তাতে কি আপনাদের ভূমিকা কতটা? কারণ ইন্ডিয়া জোট, যদি কংগ্রেস আর আপের জোট হতো তাহলে কি এই ধরনের ফল হতে পারতো? দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে বিজেপি যেভাবে আজকে এগিয়ে রয়েছে, তার দিকে আপনি একটা কালকে রাহুল গান্ধীর একটা টুইট পড়েছেন কিনা জানি না, কিংবা শুনেছেন কিনা জানি না, একটু আমি যখন বলবো কেউ মাঝখানে কিন্তু বলবে না। বলুন। বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি 2019 থেকে 2024 এই 5 বছরে। সুস্মিতা দি, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। অরবিন্দ কেজরিওয়াল তিনি পরাজিত হয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল, যিনি দিল্লির দুবারের মুখ্যমন্ত্রী, এবং তার মন্ত্রিসভার আর এক গুরুত্বপূর্ণ মন্ত্রী মনীষ সিসোদিয়া, তিনিও পরাজিত। অরবিন্দ কেজরিওয়াল পরাজিত, মনীষ সিসোদিয়া তিনিও পরাজিত হয়েছেন। আমরা দেখেছিলাম যে বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা, তিনিও পিছিয়ে ছিলেন।
ফলাফল এখনো যদিও পাইনি। অরবিন্দ কেজরিওয়াল, যাকে ঘিরে আম আদমি পার্টি স্বপ্ন দেখছিল যে আবারও সেখানে আম আদমি পার্টি ক্ষমতায় আসবে, অরবিন্দ কেজরিওয়াল তিনি আবারও সেখানকার দিল্লির মসনদে বসবেন, কিন্তু সেই অরবিন্দ কেজরিওয়াল তিনি পরাজিত হয়েছেন। মনীষ সিসোদিয়া তিনিও পরাজিত হয়েছেন বলে জানা যাচ্ছে। সুস্মিতা দি। কমিশনে 2019 থেকে 2024-এ 5 বছরে মহারাষ্ট্রে নতুন নাম উঠেছিল 32 লাখ ভোটারে। সেখানে 5 মাসে 24 সালের 5 মাসে মধ্যে আজকে দেখা গেল যে 39 লাখ ভোটারের নাম উঠে গেল 5 মাসের মধ্যে। এবং যেখানে মহারাষ্ট্রে বলছে অ্যাডাল্ট ভোটার 9.54 করোড়, সেখানে বলছে ভোটার পপুলেশন 9.70 করোড়। তার মানে অ্যাডাল্ট পপুলেশনের থেকে ভোটার সংখ্যা বেশি। এবং আমরা একটা বিধানসভায় দেখলাম, কান্তি বিধানসভা, সেখানে আমরা 1.36 ভোট পেয়েছিলাম ইয়েতে আপনার বিধানসভায়। দিল্লি নিয়ে আলোচনা হচ্ছে এবং লোকসভায়, এবং সুস্মিতা দি দিল্লিতে আসুন। লোকসভায় পেয়েছিল 1। আরে দিল্লি কেজরিওয়াল হেরে গেছে, সেখানে বিজেপি বিধানসভায় পেয়ে গেল। আচ্ছা রচনা লিখে নিয়ে এসেছেন, ওটা দিয়ে দিন। মানে আজকে যে 35,000 আচ্ছা যে রচনা নিয়ে এসেছেন দিয়ে দিন। সেই 35,000 ভোটই বিজেপির দিকে গেল। আর আমাদের দিকে ইঙ্গিত করে তো লাভ নেই, কারণ আজকে যা ভোটের স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে তাতে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, যেই 10% ভোট কমেছে আপের, সেই 10% ভোট বিজেপির বেড়েছে। তাহলে এখানে আর তৃণমূলের অবস্থা তো নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে। আপনারা কার যাত্রা ভঙ্গ করলেন? নিজের সারা ভারতবর্ষে কোনো অস্তিত্ব নেই। কংগ্রেস কার যাত্রা ভঙ্গ করলো নাকি নিজেদের যাত্রাপথটাই কেটে ফেললো? জন্য গিয়ে আজকে সমস্ত এই কংগ্রেস কি যাত্রাপথে কংগ্রেস কোথায়? বিজেপি সবচেয়ে বড় এই যাত্রাপথে কংগ্রেস কোথায়? সুস্মিতা দি সেই উত্তর পেলাম না। আমার প্রশ্ন ছিল এই যাত্রাপথে কংগ্রেস কোথায়? এবং তিনি এইটার জন্য নিজেরা নিয়েছেন। শুনতে পাচ্ছেন আমার কথা? এবং তাই জন্য তার দলের নেতা-মন্ত্রীরা আজকে জেলে যাচ্ছে না। সুপ্রভাত, আপনার কাছে আসবো আমি, তার আগে শুক্লাকে দেখাই। শুক্লা, অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া। সুস্মিতা দি বোধহয় আমার কথা শুনতে পাচ্ছেন না। প্রত্যেকটা দলের শুক্লা কি বলছেন? মনীষ সিসোদিয়া, অরবিন্দ কেজরিওয়াল তারা দুজনেই পরাজিত। অতসী মার্লেনা তিনিও পিছিয়ে রয়েছেন। কম্পালশন আছে আজকে, আপনারও কম্পালশন আছে। দিদি প্লিজ একটু শুনুন। প্লিজ আমাদের শুধু নয়, দায়িত্ব তৃণমূল কংগ্রেসের আছে, আপেরও তেমন আছে, সমাজবাদী পার্টিরও আছে। আমি পিসিআরকে বলবো সুস্মিতা দি বোধহয় আমার কথা শুনতে পাচ্ছেন না, একটু দেখতে। শুক্লা কাছে আসবো। চাপিয়ে দিলে তো চলবে না। শুক্লা, অরবিন্দ কেজরিওয়াল তিনিও পরাজিত, জংপুরা থেকে মনীষ সিসোদিয়া তিনিও পরাজিত। দেখুন, আমরা জনগণের রায়কে সম্মান করি, গণতন্ত্রে জনগণের ভোটই আমরা এটা বিনয়ের সাথে গ্রহণ করছি। আর আমরা সততার সাথে লড়াই করেছি, জনগণ আমাদের যে রায় দিয়েছে সেটা আমরা মাথা পেতে নিচ্ছি। দিল্লি সেবা অবশ্যই অব্যাহত থাকবে, সরকার থাকুক আর না থাকুক, আমরা দিল্লির জনগণের কণ্ঠস্বর হয়ে থাকব এবং তাদের জন্যই কাজ করে যাব। এটা শুধু একটা নির্বাচন ছিল না, এটা একটা আন্দোলন ছিল। এই প্রথম কোনো দল বিজেপির বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়ে জনগণের জন্য লড়াই করেছে। আমরা হার মানার দলে নয়, লড়াই আমরা জারি রাখবো। আমরা ভয়ের কাছে মাথা নত করিনি। আমাদের বিরুদ্ধে যে এজেন্সিগুলোকে অপব্যবহার করা হয়েছে, সব ধরনের ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু আমরা সততার সাথে নির্বাচন লড়েছি। দিল্লির জনগণকে আন্তরিক ধন্যবাদ, যারা আমাদের ভোট দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ, যারা আমাদেরকে ভোট দেননি তাদের সাথেও আমরা থাকবো পরবর্তীতে, তাদের কাজে তাদের পাশে থেকে আমরা পরবর্তী লড়াই লড়ে যাব। বেশ, সুব্রত আপনার কাছে আসবো। যে রেজাল্ট আপনি তখন বলছিলেন যে এখনো পর্যন্ত রেজাল্ট তো আসেনি, মোটামুটিভাবে পরিষ্কার, এবং অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়ার মতো নেতারাও পরাজিত হয়েছেন। এরপরে এই আপকেও যে শুক্লা বলছেন পাশে থাকবেন, যারা তাদেরকে ভোট দেননি বা যারা ভোট দিয়েছেন তাদের পাশেও থাকবেন, কিন্তু পাশে থাকার মতো নেতা কি আর খুঁজে পাবেন এরপরে? পাশে থাকতেই হবে, রাজনীতি করতে গেলে পাশে থাকতেই হবে। হঠাৎ করে আমি নির্বাচনে দাঁড়িয়েছি, হেরে যাওয়ার পরে আমি পাশ থেকে সরে গেলাম, তাতে কখনো হতে পারে না। এটা থাকবেই। 2 দফায় আমরা সরকার চালিয়েছি, মানে আপ চালিয়েছে, এবং তারপরে 3 দফাতে গিয়ে হেরে গেলাম, আমি ময়দান থেকে চলে গেলাম, এটা কোনো কাজের কথা হতে পারে না। তো যে এই কথাটা, একটা কথা এখনো আলোচনায় আসেনি, সেটা হলো যে বিজেপির যে সাফল্যের পেছনে আমার মনে হয় এটা ভবিষ্যতে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে আলোচনায় আসবে। বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি, বিজেপির যে হিন্দুত্বের কার্ড সে তাস খেলেছে সব জায়গাতেই, এবং এই যে পোলারাইজেশনের যে পলিটিক্স,
সেই পলিটিক্সটা কিন্তু প্লে করেছে ভীষণভাবে, বাংলাদেশ ফ্যাক্টর এখানে প্লে করেছে আমার মনে হয়। এবং আমরা যদি এই যে দক্ষিণ এশিয়ার যে পরিস্থিতি, এখানে পাকিস্তানের অবস্থাটা দেখি, বাংলাদেশের যে সাম্প্রতিক পরিস্থিতি, কিছুদিন আগে আফগানিস্তানের যে পরিস্থিতি, এবং টোটাল এই এরিয়াতে যে ইসলামিক ফান্ডামেন্টালিজম রাইজ যেটা হয়েছে আর কি, সেটাকে কিন্তু মানুষ মাথায় রাখে। সেখানে আপ বা ধরুন তৃণমূল কি কংগ্রেস, তার উপরে যতটা বেশি, এদের উপরে যতটা বেশি ভরসা করবে, কেন্দ্রীয় সরকারে যেহেতু বিজেপি আছে এবং বিজেপি যেহেতু একটা হিন্দুত্ববাদী রাজনীতি করে, সেই রাজনীতিটা একটু শেষ করে নিয়ে যায়, হিন্দুত্ব থেকে স্ট্রং হিন্দুত্ববাদী, ওটা পরে আসছি আর কি। এবং খুব সহজেই ধরা পড়ে যে বাংলাদেশে যে পরিস্থিতিটা তৈরি হলো, সেখানে ভারতবর্ষের যে কোনো মানে অনেক মানুষই আর কি, যারা নিজের দেশের যে নিরাপত্তার কথা ভাবে, খুব তলিয়ে ভাবে না, অর্থনৈতিক এবং সামাজিক কিছু তলিয়ে ভাবে না, মানে এক সামনে যে এক্ষুনি যে বিপদটা আসছে, যে সমস্যাটা আসছে, সেটাকে যখন মাথায় রাখে, তখন কিন্তু তার মনে হবে যে বিজেপি একমাত্র অল্টারনেটিভ, একমাত্র শক্তি যে এই ইসলামিক ফান্ডামেন্টালিজম, ইসলামিক মৌলবাদকে বিজেপি আটকাতে পারে এবং নিজের দেশকে শক্তিশালী, নিজের দেশকে সংহত করতে হবে, এরকম একটা ভাবনা থেকেও হতে পারে। আমি এর সাথে একটু যোগ করবো, এর সাথে একটু যোগ করবো যে আমরা অনেক সময় কাগজে দেখি যে দিল্লিতে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা সেখানে তারা মানে ভারতবর্ষের নাগরিক নয়, তাদের কাছে কোনো প্রমাণপত্র নেই, তারা ভারতবর্ষে আপনার কাছে আমার একটা প্রশ্ন এই ক্ষেত্রে করতে ইচ্ছে করছে যে আমরা লোকসভা ভোটে দেখেছিলাম যে সামগ্রিকভাবে বিজেপির আসন অনেকটা কমে গিয়েছিল, যে কারণে শরিকদের উপর ভরসা রেখে তাকে সরকার গড়তে হচ্ছে। এরপরে যে বিধানসভা নির্বাচনগুলো হলো তার মধ্যে মহারাষ্ট্র বা হরিয়ানা, দিল্লি, হরিয়ানা তো আমি বলবো যে স্লগ ওভারে বিজেপি খেলেছে, মানে কেউ ভাবতে পারেনি হরিয়ানা এভাবে জিতে চলে যাবে, জিতে বেরোবে। ঠিক ভেতরে অনেক অন্যান্য দল বলতে পারে যে ফলাফলগুলো উল্টে যাচ্ছে, কি করে এই রাজনৈতিক ব্যাখ্যা কি? এটা তো আমার ধারণা এটা একটা বড় আমার যে মানে ফান্ডিং এর একটা ব্যাপার আছে, যে ফান্ডিং যদি হিউজ না থাকে তাহলে রাতারাতি জনমত যেটাকে সেটাকে পাল্টে দেওয়া যায় না। অনেক ক্ষেত্রে সেটা সব পার্টি করে থাকে, এটাকে আমি বিজেপিকে এককভাবে দায়ী করব না, যে বিজেপি হয়তো ভোটের আগের দিন কি তার আগের দিন বা বিভিন্নভাবে ভোটারদেরকে তুষ্ট করা, টাকা দেয়া থেকে শুরু করে নানা ধরনের ইনসেন্টিভ, ভয় দেখানো, তো আকছাট দেখছি এ সমস্ত। এটা অন্য জায়গাতে হচ্ছে, যেটা যেটা বলছিল যে কে একজন বলছিলেন, বা আমি সকালে বোধহয় অন্য চ্যানেলে শুনছিলাম যে বিজেপি নাকি তার কোন একজন এমপি প্রার্থী সে কেন্দ্রে গিয়ে ভোটারদেরকে টাকা দিয়েছে আর কি। এই টাকাগুলো আসছে, যদি সত্যি হয়ে থাকে, পার্সিয়ালি যদি ট্রু হয়ে থাকে, বেসলেস ক্যাম্পেইন। না আমি বলছি মার্জনা করবেন লোকের কথার উপর ভিত্তি করে, বি স্পেসিফিক। যদি আপনার কাছে স্পেসিফিক কমপ্লেইন থাকে স্পেসিফিক করুন। আজকে জিতে যাওয়ার পর আপনি বলছেন বিজেপির কে একজন প্রার্থী কোন একটা চ্যানেলে শুনেছি, না আপনি স্পেসিফিক কমপ্লেইন করুন। শোনা কথাগুলোই বলছি, আমি তো শোনা কথা কেন বলবেন? আমি তো এখনো বলছি বেসলেস কথা কেন বলবেন? আমাদের কেজরিওয়ালের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে, উনি মদের কেলেঙ্কারি করেছেন, উনি জেলে গেছেন, স্পেসিফিক কেস হয়েছে, উনি কোর্টে সেটা ফেস করছেন। আপনি যখন একটা জায়গা থেকে বসে প্রকাশ্য টিভি চ্যানেলে অভিযোগ করবেন ভারতীয় জনতা পার্টি একটা রিকগনাইজড পলিটিক্যাল পার্টি, তার সম্পর্কে অভিযোগ করার আগে স্পেসিফিক ডেটা নিয়ে বলতে হবে। গল্প শোনালে হবে না, গল্প শোনাচ্ছি, এই তো শোনাচ্ছেন, কে করেছেন, কোন প্রার্থী দিয়েছেন, কোথায় দিয়েছেন, বলুন না কেন, আলো উইথড্র করুন। আরে কিছু আমি বলি, আমি আমার অভিযোগ নয় তো, আমি উইথড্র করব কি? কেন মানে? তাহলে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন কেন? তাহলে বলছেন কেন? এটা পাবলিক মিডিয়াতে আপনি কি বললেন শুনেছেন? আপনি নিজের কানে শুনেছেন? আপনার নিজের বিশ্বাসযোগ্যতা কোথায় নিয়ে যাচ্ছেন? কোন একটা চ্যানেলে শুনেছি কোন একজন প্রার্থী দিয়েছেন, আমিও যদি বলি আপনি কোন একটা জায়গায় কয়েকশো কোটি নিয়েছেন লোক বলেছে, তার কি মানে হয়? আপনার সম্মান রক্ষা করার অধিকার যেমন আমার আছে, নষ্ট করার অধিকার আমার নেই। আপনি তাহলে কেন করছেন? আপনি করতে পারেন, আপনি আপনার সম্মান আপনি লড়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কোন এই ধরনের কমিউনিকেশন করা যাবে না উইদাউট এভিডেন্স। প্লিজ আপনি চমকাবেন না, ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী টাকা দিয়েছেন, কে দিয়েছেন, কোথায় দিয়েছেন বলুন, প্রমাণ দিন। আমার নয় তো, প্লিজ না বুঝে কথা বলেন। আপনি বলুন যে রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করছেন, প্লিজ মিটে যায়। আমি আপনার কাছে আসবো, এমন না। প্লিজ। না আমি কথা বলছি না, আমি বলছি অভিযোগগুলো আসছে তো, এটা ওরা যেমন অন্য দলের বিরুদ্ধে করে থাকে, ওদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে। বিষয়টা অভিযোগ ছিল না,
আপনি বলেছেন একজন প্রার্থী দিয়েছে, আমি অমুক মিডিয়াতে চ্যানেলে লিখেছি। শুনেছি। আরে, আমার কোন কথা- চ্যানেল? কথা নাম ঘোরাচ্ছি। বলুন, না, না, কে চ্যানেলের দিয়েছে, নাম কোথায় বলুন। দিয়েছে, স্পেসিফিক্যালি আসুন। চ্যানেলে বলা যায় না। বিজেপি বিরোধিতা করার জন্য কত নিচের লেভেলে নামবেন, কত নিচের লেভেলে নামবেন বিজেপি বিরোধিতা করার জন্য। Let others speak. মানুষ উত্তর দিচ্ছে, দেখতে পাচ্ছেন? Let others speak. Try to maintain decorum. আপনি আগুন নামিয়ে কথা বলুন। সুব্রত, রাইটে একটু- আগুন তুলে কথা বলবেন না। আস্তে, আমি আস্তে, ওনাকে আস্তে। বলতেছি। তুই সবাইকে আপনি বলতে- আগুন তুলে কথা বলবেন না। সুব্রতদা, please। আপনাকে আবারও বলছি, আগুন তুলে কথা বলবেন না। আমি যে রাজনৈতিক দল বিলং করি, সেই রাজনৈতিক দলের সম্মান রক্ষা করা আমার রেসপন্সিবিলিটি। শঙ্কুদা, please, আপনি আগুন নামিয়ে কথা বলুন। শঙ্কুদা, আগুন তুলে কথা বলবেন না। আমি আপনাকে সম্মান রেখে বলছি। শঙ্কুদা, please। আমি করজোড়ে অনুরোধ করে বলছি, আগুন নামিয়ে কথা বলুন। আপনি তো আমার প্রার্থীকে অন্যায় করেছেন। আপনি বলেছেন আমাদের লোকেরা টাকা দিচ্ছে। নাম বলুন। সিনিয়র পার্সন, আপনি থেমে যান প্লিজ। শঙ্কুদা, প্লিজ, আমি তৌসিফের কাছে আসবো। এভাবে আলোচনা কিন্তু করা যাবে না, কথা বলা যাবে না। আমি আপনাকে বলতে আমি দিচ্ছি, শুনেছি কথাটা, সেটা রেফারেন্স না না, আপনি এই সমস্ত ধমকানির কাছে মাথা নত করবেন না। আমি কারোর ধমকানির কাছে মাথা নত তাই তো করছেন, উনি করছেন। আমি না, কোনো না, দল করি না। আপনার সম্মান রক্ষা বজায় রাখুন। কেউ ধমকানি আরে আমার দলের কেউ কেউ ধমকানি সম্পর্কে দিয়ে অভিযোগ করলে পারবে না। স্পেসিফিক্যালি আমি বলে যেটা দেবেন। বলছিলাম, আমি যে কথাটা কোন সেই প্রার্থী কথাটাই করেছেন? বলছি। প্লিজ শেষ আমি করুন। যে উইথটা আগে উইথ করতে হবে তো আপনাকে। শঙ্কুদা, please। তাহলে নাম বলুন। শঙ্কুদা, উনি তো কারো নামে অভিযোগ করেন। উনি তো বলছেন সেটা বলতে উনি চাইছিলেন। বলছেন ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী দিয়েছেন, অন্য কোন চ্যানেলে দেখেছেন বলুন। বিগা অভিযোগের কথা পলিটিক্যাল বলছে। আরে মহা মুশকিল, কেউ একজন অভিযোগ করেছে। এটা বলবেন না কথা। কে অভিযোগ করেছে? এর সঙ্গে ডিবেট করে কি লাভ? কে অভিযোগ এটা করেছে? কথাই বোঝেন না। তাহলে বলছেন কেন নেগেটিভ কমেন্ট করছেন কেন? আলোচনার খাতিরে যে বলছি। কথার বেস নেই, সেই কথার অভিযোগ পাবলিক ফোরামে করছেন কেন? সুব্রতদা, Tweet তো করুন। How to বলছি debate? যে কেউ কাউকে Tweet তো করুন। personal Do you know how to debate? Yes, I know how to debate. Please, আমি please, জানি কিভাবে debate করতে হয়। আপনার কাছে Don't শিখবো। you- শঙ্কুদা, please। আপনার থেকে ভালো debate শঙ্কুদা, করতে হয়। প্লিজ। শঙ্কুদা, প্লিজ। ওনাকে নামান। আমি আপনাকে থামাতে বলছি। ওনাকে নামান। আমি debate করতে জানি। সিনিয়র পার্সন উনি। আমি with আপনাকে full respect বলছি, বলছি, আমি debate শঙ্কুদা, করতে জানি। personal এটা কেউ কাউকে করবেন না। আমি উনি বলছেন কিভাবে আসবো। debate করতে হয়। শঙ্কুদা, প্লিজ। আস্তে আস্তে ওনাকে থামান। আমাকে চিৎকার করতে বাধ্য করছেন, প্লিজ। তো অন্য লোকের অভিযোগ করবেন কেন? আপনি কেন একই প্রসঙ্গ আপনার করে অভিযোগই আছেন? নয়, পাল্টি খেয়েছেন 5 মিনিটে। তো মানে আপনি শঙ্কুদা, বুঝবেন আমার পার্টি please। সম্পর্কে বলবেন। আপনি আমার পার্টি সম্পর্কে বলবেন, অন্য শঙ্কুদা, প্লিজ, শঙ্কুদা, প্লিজ। ওনাকে থামান। একটু থামান, একটু ওনাকে একটু থামান, একটু একটু উনি ঝগড়া করে যাচ্ছেন। একটু দিবালা please। বদলে ঝগড়া শান্তি করছেন। শান্তি শান্তি আমি তো আপনাদের আজকে আনন্দ করার দিন। শান্তি শান্তি, একটু শান্তি বজায় রাখুন। আমি দেখুন, তৌসিফের কাছে আমি আসবো। বলছি। আরে ভাই, উনি স্পেসিফিক কমপ্লেইন করছেন, কোন দল সম্পর্কে বলবেন না? যে কোনো আসবো দল আপনার সম্পর্কে কাছে। বলা যায়। Please, please, please। আমি অন্য কোন টিভিতে দেখেছি। হ্যাঁ, বলুন, ক্লিয়ার করুন তাড়াতাড়ি। আমি বলেছি যে এই অভিযোগগুলো প্রত্যেক দলের বিপক্ষে অভিযোগগুলো আসে, সেরকমই সকালে আমি শুনেছিলাম কেউ একজন অভিযোগ করছে। এটা আমার কাছে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই, আমি আবার খোলাখুলি বলছি এটা। তো এই যে হরিয়ানা বা অন্যান্য রাজ্যে যে এই ইলেকশনগুলো হচ্ছে, রাতারাতি যে বিজেপি যে স্লগ ওভারে শেষ মুহূর্তে এসে এগুলো করছে, এগুলো প্রভাব আছে কিনা তলিয়ে দেখতে হবে। এগুলো একটা কারণ হতে পারে। আর যে একটা কারণ বলেছি, কিছুদিন আগে যে বাংলাদেশে ঘটনা ঘটেছে, পাকিস্তান আফগানিস্তানে যে ইসলামিক মৌলবাদের যে ঘটনা ঘটেছে, মানুষ ভাবতে পারে ভোটাররা যে ইসলামিক মৌলবাদ যদি ভারতবর্ষেও যদি এখানে তার ফলে ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকভাবে ইসলামিক মৌলবাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে মানুষ যদি রাজধানী দিল্লির যে নাগরিক ভোটাররা, তারা যদি মনে করে যে দিল্লির যে মসনদে বসা উচিত, এখানে বিজেপির বসা উচিত, যে দলটা কেন্দ্রে আছে, সেক্ষেত্রে দিল্লির নিরাপত্তা যে পার্টিটা সদ্য একটা গজানো পার্টি, সেই নিরাপত্তা দিতে পারবে না, সে শৃঙ্খলা দিতে পারবে না, তাহলে দিল্লির জনগণ সেটা ভেবেছেন, সেই জন্য বিজেপিকে ভোট দিয়েছে। এটাই বক্তব্য। এর মধ্যে বিজেপিকে অভিযোগ করার কোনো কারণই নেই আমার। বেশ, বুঝতে পেরেছি। আমি এবার আমি বলেছি, আমি আপনাকে হেল্প করে দিচ্ছি। তৌসিফ আসবে, একটা আপডেট দিয়ে যাব। কালকাজি আসনে শঙ্কুদা, প্লিজ। শঙ্কুদা, আমার একটা আপডেট দিতে হবে। শঙ্কুদা, প্লিজ, একটা আপডেট দিতে হবে। কালকাজি সেই আসনে জয়ের পথে আতিশি মারলেনা, তিনি জয়ের পথে বলে খবর পাচ্ছি এই মুহূর্তে। রমেশ বিজয়ী ছিলেন বিজেপির প্রার্থী। কালকাজি আসনে জয়ের পথে আতিশি মারলেনা, যিনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি পিছিয়ে ছিলেন বেশ কিছুক্ষণ ধরে, কিন্তু এই মুহূর্তে তিনি জয়ের পথে বলে খবর পাচ্ছি। কালকাজি আসনে জয়ের পথে আতিশি মারলেনা। রমেশ বিজয়ী ছিলেন তার বিরুদ্ধে, যদিও অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া তারা ইতিমধ্যেই পরাজিত হয়েছেন। কালকাজি এই আসনে আতিশি মারলেনা, দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি জয়ের পথে। এটা নিঃসন্দেহে আপকে কিছুটা অন্তত বুস্ট আপ করবে। যে ফলাফল তারা সকাল থেকে দেখে যাচ্ছিলেন, প্রার্থীরা পিছিয়ে ছিলেন, সেই জায়গায় এই মুহূর্তে আতিশি মারলেনা, দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি জয়ের পথে। এই মুহূর্তে যে খবর আমরা দেখাচ্ছি আপনাদেরকে,
আমি তৌসিফের কাজে আসবো খুব সংক্ষেপে। তৌসিফ, সময় খুবই কম, 1 মিনিট মতো রয়েছে, প্লিজ। দেখুন, আমি শুধু স্পেসিফিক বলে দিই, ডিসেম্বর মাসের শেষের দিকে আম আদমি পার্টি একটা ফর্মালি কমপ্লেন্ট লজ করেছিল। বিজেপি এমপি হ্যাঁ ইডিতে গিয়ে লজ করেছিল। না, আমি আপনি জিজ্ঞেস করলেন স্পেসিফিক কমপ্লেন্ট, আমি স্পেসিফিক কমপ্লেন্ট আমি অ্যাজ আ ভারতীয় নাগরিক সিস্টেমকে আমি বাঁচাতে চাই, আমি সিস্টেমকে বাঁচাতে চাই। ভোটারদেরকে টাকা দিচ্ছে ডিসেম্বর মাসে আম আদমি পার্টি ফাইল করেছে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে। আর কালকে রাজ্যসভা এমপি সঞ্জয় সিং অ্যান্টি কারাপশন ব্যুরোকে যে 15 করোড় টাকা 15 করোড় টাকা আমার আর সময় নেই, আজকে আর সময় নেই। আমাকে এই মুহূর্তে এখানে তৌসিফ প্লিজ, আজকে এই মুহূর্তে আর সময় নেই। শঙ্কুদা প্লিজ, আমাকে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতির পরে অঙ্কুর ভট্টাচার্য আসছেন আমার এই আসনে, সঙ্গে থাকবেন আপনারা।